আসসালামু আলাইকুম। আমি এখানে এসে খুশি। আপনাকে পেয়ে আমি আনন্দিত। আমি বর্তমান ঘটনাগুলো থেকে শুরু করতে চেয়েছিলাম, ধরুন এভাবে। আর আমি কোনোভাবে অনুভব করতে পারছি যে আমরা এসকাটোলজিতে শেষ করতে যাচ্ছি। আমি অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছি, এবং আমাদের কাছে স্বীকৃতির এই ধারাবাহিকতা রয়েছে, এমনকি গ্রেট ব্রিটেন দ্বারাও, যে দেশটি আসলে ইসরায়েল তৈরি করেছে। এবং একজন ব্যক্তিকে সত্যিই রাজনৈতিকভাবে নিরক্ষর হতে হবে এটা মনে করতে যে এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বাড়িয়ে তুলবে না। তাই কোনোভাবে আমি মনে করি তারা এটা উদ্দেশ্যমূলকভাবে করছে। আমি কি ভুল? আমি মনে করি না যে এতে কোনো আন্তরিক পরিবর্তন হয়েছে। ফ্রান্স এবং পর্তুগালের মতো পশ্চিমের দেশগুলোর মধ্যে, যারা এখন একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, তারা অতীতে ইসরায়েলের সমর্থক ছিল, এবং আমি বিশ্বাস করি যে অভ্যন্তরীণভাবে তারা এখনও ইসরায়েলের সমর্থক। তবে এমন কিছু পরিবর্তন হয়েছে যা তাদের জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং তা হল ইসরায়েলের আচরণ পরিবর্তিত হয়েছে। যেখানে আগে ইসরায়েল ফিলিস্তিনের পবিত্র ভূমিতে, বিশেষ করে গাজায়, তাদের এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করত। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে যা ঘটেছে, যখন আমার মতে ইসরায়েল গাজায় ইসলামিক প্রতিরোধ বাহিনীর জন্য একটি ফাঁদ তৈরি করেছিল। ইউক্রেনে পাঠানো অস্ত্র কোনোভাবে রহস্যজনকভাবে গাজায় এসে পৌঁছেছিল। সম্ভবত সান্তাক্লজ এটা করেছিল। এবং যেহেতু ইসলামিক প্রতিরোধ বাহিনীর যথেষ্ট বিচক্ষণতা ছিল না এবং তারা যা ঘটছে তা পড়তে পারেনি, তাই তারা মনে করেছিল যে এটি ইসরায়েলকে আক্রমণ করার সুযোগ। ইসরায়েল জানত যে আক্রমণ আসছে। মিশর আক্রমণের ২ দিন আগে ইসরায়েলকে সতর্ক করেছিল। ইসরায়েল তাদের নিজস্ব ১,০০০ মানুষকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, যাতে তারা তাদের ৯-১১কে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক ধরনের মিথ্যা আছে, স্বাভাবিক মিথ্যা আছে, এবং তারপর বড় মিথ্যা আছে, এবং তারপর ৯-১১ আছে। এবং এটি ছিল ইসরায়েলের ৯-১১। এবং তা হল ইসরায়েলের আচরণ পরিবর্তিত হয়েছে, যেখানে আগে ইসরায়েল ফিলিস্তিনের পবিত্র ভূমিতে, বিশেষ করে গাজায়, তাদের এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করত। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে যা ঘটেছে, যখন আমার মতে ইসরায়েল গাজায় ইসলামিক প্রতিরোধ বাহিনীর জন্য একটি ফাঁদ তৈরি করেছিল। ইউক্রেনে পাঠানো অস্ত্র কোনোভাবে রহস্যজনকভাবে গাজায় এসে পৌঁছেছিল। সম্ভবত সান্তাক্লজ এটা করেছিল। এবং যেহেতু ইসলামিক প্রতিরোধ বাহিনীর যথেষ্ট বিচক্ষণতা ছিল না এবং তারা যা ঘটছে তা পড়তে পারেনি, তাই তারা মনে করেছিল যে এটি ইসরায়েলকে আক্রমণ করার সুযোগ। ইসরায়েল জানত যে আক্রমণ আসছে। মিশর আক্রমণের ২ দিন আগে ইসরায়েলকে সতর্ক করেছিল। ইসরায়েল তাদের নিজস্ব ১,০০০ মানুষকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, যাতে তারা তাদের 9/11কে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক ধরনের মিথ্যা আছে, স্বাভাবিক মিথ্যা আছে, এবং তারপর বড় মিথ্যা আছে, এবং তারপর 9/11 আছে, এবং এটি ছিল ইসরায়েলের 9/11। এবং আপনি কি মনে করেন যে এখন যা ঘটছে, ফিলিস্তিনের এই স্বীকৃতি, এটিও ইসরায়েলের এক ধরনের খেলা খেলছে, কারণ এটি তাদের কাসাস বেলি দেবে? আসলে পশ্চিমারা আদের ফিলিস্তিনে আক্রমণ বাড়ানোর অজুহাত দিচ্ছে। না, আমি মনে করি না এটা কোনো খেলা, না। আমি মনে করি যে অক্টোবর ২৩ থেকে ইসরায়েলের আচরণ আগের থেকে ভিন্ন। এখন ইসরায়েল প্রকাশ্যে আগ্রাসীভাবে কাজ করছে, এবং বিশ্বজুড়ে জনমত এখন ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এবং আমেরিকান শিক্ষার্থীরা, আমেরিকান মিডিয়ার বহু বছরের মগজ ধোলাই সত্ত্বেও, তবুও এত কিছুর পরেও আমেরিকান শিক্ষার্থীরা প্রকাশ্যে ফিলিস্তিনের সমর্থনে বেরিয়ে আসছিল, এবং ব্রিটেন এবং বিশ্বের অন্যান্য সকল অংশে বিক্ষোভ হচ্ছিল। এবং যখন পশ্চিমা বিশ্ব বুঝতে পারল যে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, জনমত নির্বিশেষে পশ্চিমা বিশ্ব বুঝতে পারল যে আমরা এখন একটি টাইম বোমার উপর বসে আছি, যে আমাদের নিজেদের জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাবে যদি আমরা কিছু না করি। একে বলে ড্যামেজ কন্ট্রোল। আমি মনে করি না যে ফ্রান্সের পক্ষ থেকে কোনো আন্তরিক পরিবর্তন হয়েছে, উদাহরণস্বরূপ ফিলিস্তিনের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে। এটা শুধু এমন একটা ব্যাপার যে ফরাসি সরকার ফরাসি জনগণকে ভয় পায়। এবং স্টারমার নিজেও বলেছিলেন তিনি একজন জায়নবাদী। আমরা মাত্র ২ বা ৩ সপ্তাহ আগে জানতে পেরেছি যে তিনি আসলে ইহুদি এবং তিনি একজন জায়নবাদী। এবং এটাই আমার কাছে আসলে অদ্ভুত লাগে। আপনি পশ্চিমা দেশগুলোর জনমতের চাপের কথা উল্লেখ করেছেন, যা ঠিক আছে এবং বিদ্যমান,
কিন্তু আমার কাছে এটা আকর্ষণীয় লেগেছে যে গাজার দুঃখ কষ্টের মতো বিষয় ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় শেষ হয়েছে এবং আমরা জানি যে পশ্চিমা দেশগুলো সোশ্যাল মিডিয়ার উপর প্রচুর নিয়ন্ত্রণ রাখে, সকল সোশ্যাল মিডিয়া। এবং আমি মনে করি তারা কেবল উদ্দেশ্যমূলকভাবে এটি করেছে যাতে মানুষকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা হয়। আপনার কি মনে হয় না যে এটি অদ্ভুতভাবে ঘটেছে? ঠিক তাই, এবং আমি নিশ্চিত যে তারা আসলে জানে যে এর কারণে ইসরায়েল কঠোর আঘাত হানতে চলেছে। সেটাই কি তারা চাইছে? এখন আমি আমার ইসলামিক ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যা যোগ করতে চাই, এবং আমি বিশ্বাস করি খ্রিস্টান এবং মুসলিম উভয়ই বিশ্বের এই অঞ্চলের এমন কিছু জানতে আগ্রহী যা তারা জানে না। এবং তা হল ইসলামী ধর্মতত্ত্বে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দাজ্জাল রয়েছে। খ্রিস্টানরা দাজ্জালকে চেনে, অথবা বলতে গেলে বলকানের সবাই দাজ্জালকে চেনে, কিন্তু এটি রাজনৈতিক বিজ্ঞানের ক্লাসরুমে শেখানো হয় না। না, পশ্চিমারা বলে যে তোমাকে ধর্ম এবং রাজনীতি আলাদা রাখতে হবে। আমি এটা মানি না, এবং তাই আমরা জানি যে দাজ্জাল, আমরা তাকে দাজ্জাল মিথ্যা মসি হিসেবে চিনি। বলকানের সকল মুসলিম এটা জানে, এবং আমরা জানি যে কোরআন দাজ্জাল সম্পর্কে কথা বলে, কিন্তু সে প্রথমত একজন ছায়া, তার ব্যক্তিগত উপস্থিতির আগে, এবং ছায়া 3টি অংশে আসে। যখন আমি আমার বই জেরুজালেম ইন দ্য কোরআন লিখেছিলাম, যেটি সার্বিয়ানে অনুবাদ করা হয়নি, প্রায় 25 বছর আগে, আমি আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বলেছিলাম, ছায়ার প্রথম অংশে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের প্যাক্স ব্রিটানিকা দিয়েছে, পবিত্র ভূমি নিয়ে একটি রহস্যময় আবেশসহ, যা বালফোর ঘোষণায় শেষ হয়েছিল। এবং তারপর ছায়ার দ্বিতীয় অংশে এটি কোরআনের সূরা মুরসালাত, এবং মুসলিম শ্রোতারা সেখানে কোরআন খুললে সূরা মুরসালাত এবং ছায়া সম্পর্কে জানতে পারবে। ছায়ার দ্বিতীয় অংশে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের প্যাক্স আমেরিকানা দিয়েছে। আমি 2টি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছি মারিয়া। প্যাক্স আমেরিকানা আকাশ থেকে পড়েনি, এটি কেন আবির্ভূত হয়েছে তার একটি কারণ থাকতে হবে। এবং এখন ছায়ার তৃতীয় অংশটি আসার কথা, কারণ 3টি অংশ রয়েছে, এবং আমি সেই বইতে 25 বছর আগে বলেছিলাম যে ছায়ার তৃতীয় অংশটি হবে প্যাক্স জুডাইকা। এবং যখন আমরা শেষবার কথা বলেছিলাম মাত্র কয়েক মাস আগে, আমি আপনাকে সেই প্রশ্নটি করেছিলাম, আপনি কি মনে করেন যে আমরা ইতিমধ্যেই প্যাক্স জুডাইকাতে বাস করছেন? এবং আপনি দ্বিধাগ্রস্ত ছিলেন, এবং এখন আমি মনে করি আপনি আপনার মন পরিবর্তন করেছেন। কেন? হ্যাঁ, আমি দ্বিধাগ্রস্ত ছিলাম কারণ আমি সবসময় এই মত পোষণ করতাম যে প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানাতে স্থানান্তরের জন্য 2টি বিশ্বযুদ্ধ লেগেছিল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছিল, বিশেষ করে রাশিয়ানদের। এবং তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে প্যাক্স আমেরিকানা থেকে তৃতীয় অংশে যাওয়ার জন্য, যাকে আমি প্যাক্স জুডাইকা মনে করি, এবং ইতিহাস এখন সেই দিকেই যাচ্ছে মারিয়া, যে এটি বড় যুদ্ধ ছাড়া অর্জন করা সম্ভব নয়, যাকে আমরা আর্মাগেডন বলি এবং আমরা মালহামা বলি। বলকানের প্রতিটি মুসলিম মালহামা সম্পর্কে জানে, আমাদের নবী সাহ এটি সম্পর্কে বলেছেন। এবং তাই আমি বলেছিলাম যে বড় যুদ্ধ না হওয়া পর্যন্ত প্যাক্স জুডাইকা আসবে না। কিন্তু তারপর যখন আমি 2023 সালের অক্টোবরে যা ঘটল তা দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে ইসরায়েলি মোসাদ হামাসের জন্য একটি ফাঁদ তৈরি করেছিল, বা ইসলামিক আন্দোলনের জন্য গাজায় অস্ত্র পাঠিয়েছিল, সান্তাক্লজ ছিল না। না, এবং হামাসকে এমনভাবে কাজ করতে উস্কানি দিয়েছিল যেভাবে তারা করেছিল। এবং যেহেতু তাদের কোনো অন্তর্দৃষ্টি ছিল না, বাসার অন্তর্দৃষ্টি, স্বজ্ঞাস্ত, অভ্যন্তরীণ, আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, তারা ফাঁদে পড়েছিল। আমি জানি অনেকেই আমার সাথে একমত হবেন না, কিন্তু দয়া করে মনে রাখবেন, কিয়ামতের দিন সবকিছু প্রকাশ হয়ে যাবে, এবং দেখা যাবে যে আমি সঠিক, যে ইসরায়েল তাদের ফাঁদে ফেলেছিল, যাতে ইসরায়েল তাদের প্রয়োজনীয় একটি এজেন্ডা অনুসরণ করতে পারে। 7 অক্টোবর একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি এজেন্ডা অনুসরণ করেছিল, এবং তাদের জন্য 9-11 হয়েছিল, যেমন আফগানিস্তান দখল করা। এবং তাই এখন ইসরায়েল ভিন্নভাবে কাজ করছে। ইসরায়েল গাজার সমগ্র ফিলিস্তিনি জনসংখ্যাকে বিতাড়িত করতে চায়। এটি কেবল ইসরায়েলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের জন্য নয়, এটি সবার জন্য। প্রতিটি খ্রিস্টান, প্রতিটি মুসলিম, তাদের বিতাড়িত করো। এটিকে জাতিগত নির্মূলকরণ বলা হয়, এবং তারা ইতিমধ্যেই 60-70 হাজার মানুষকে হত্যা করেছে। তারা মানব জীবন নিয়ে পরোয়া করে না, এবং তারা এখন ক্ষুধা অস্ত্র হিসাবে ব্যবহার করছে, মানুষকে ক্ষুধা দিয়ে হত্যা করার জন্য। এবং এটি বিশ্বে মোটেই ভালোভাবে গ্রহণ করা হচ্ছে না, কারণ আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে খবর তাৎক্ষণিকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মোবাইল ফোন ছবি তুলতে পারে, এবং ছবিগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
এবং তাই জনমত সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে উঠছে। মারিয়া, এখন সারা বিশ্বে তারা স্লোগান দিচ্ছে, নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে। হ্যাঁ, তাই এখন যা ঘটছে তা হল ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর একটি উন্মুক্ত এবং নগ্ন এজেন্ডা অনুসরণ করছে, এবং পশ্চিমা বিশ্ব এখন ভীত। আমরা যদি কিছু না করি তাহলে আমাদের জনগণ আমাদের সাথে কি করবে, মুখ রক্ষা করার জন্য ক্ষতি নিয়ন্ত্রণ হিসাবে। তাই এখন গাজায় যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়, ব্যক্তিগত ঘটনা নয়, এটি রাষ্ট্র নিজেই ছিল, এবং যতক্ষণ না আপনি নিজেকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করেন আপনি এর অংশ। এটি গণহত্যা। কিন্তু শ্রেণীচ্ছায় যা ঘটেছে তা জাতি, সার্বিয়ান জাতি, অর্থোডক্স খ্রিস্টান জাতি, মুসলিমদের নির্মূল করার চেষ্টা করেনি। তাই আমাদের জনগণ কেন এটা বুঝতে পারছে না? তাদের চিন্তাভাবনায় কি ভুল আছে? আমি তাদের কতবার ব্যাখ্যা করব? আপনি যদি বলেন যে শ্রেণীচ্ছা একটি গণহত্যা ছিল, তাহলে আপনি এই অঞ্চলের সমগ্র অর্থোডক্স খ্রিস্টান জনগণকে দোষারোপ করেন। আচ্ছা, হয়তো কেউ তাদেরকে এই সত্যকে স্বীকার করতে দিচ্ছে না। এবং আমার মনে আছে এরদোগানের কথা, যিনি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী মুসলিম। যেই হোক না কেন তাদের প্রভাবিত করছে। আমার কর্তব্য হল তাদের শিক্ষা দেওয়া। এটি কেবল ইসরায়েলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের জন্য নয়, এটি সবার জন্য। প্রতিটি খ্রিস্টান, প্রতিটি মুসলিম তাদের বিতাড়িত করো। এটিকে জাতিগত নির্মূলকরণ বলা হয়, এবং তারা ইতিমধ্যেই ৬০-৭০ হাজার মানুষকে হত্যা করেছে। তারা মানবজীবন নিয়ে পরোয়া করে না, এবং তারা এখন ক্ষুধা অস্ত্র হিসাবে ব্যবহার করছে মানুষকে ক্ষুধা দিয়ে হত্যা করার জন্য। এবং এটি বিশ্বে মোটেই ভালোভাবে গ্রহণ করা হচ্ছে না, কারণ আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে খতারা আমার লোক, তারা আমার লোক, আমরা মুসলিম, এবং আমার কর্তব্য হল তাদের শিক্ষা দেওয়া। প্রতিটি অর্থোডক্স খ্রিস্টান যার সাথে আমার বেলগ্রেডে দেখা হয়েছে, সে শ্রেণীচ্ছায় যা ঘটেছে তার নিন্দা করেছে, এবং তারা বলে যে আমরা খুঁজে বের করতে চাই কে এর জন্য দায়ী এবং তাদের শাস্তি দিতে চাই। এটা গণহত্যা নয়, কিন্তু তবুও তারা জোর দেয়, না না, তোমাকে গণহত্যা বলতে হবে, তোমাকে এটাকে গণহত্যা হিসাবে নিন্দা করতে হবে। সুতরাং এখন গাজায় যা ঘটছে তা গণহত্যা। কিন্তু ইসরায়েল জনমত নিয়ে মাথা ঘামায় না। জাতিসংঘ গণহত্যা ঘোষণা করতে পারে, ইসরায়েল পরোয়া করে না। সুতরাং এখন পশ্চিমা বিশ্ব জেগে উঠছে। এটা একটা ভিন্ন ইসরায়েল। এটা এমন ইসরায়েল নয় যে এখনও আমাদের অংশীদার। না না, এটা এমন এক ইসরায়েল যা তার এজেন্ডা অনুসরণ করছে। আমরা কতটা ভোগান্তির শিকার হচ্ছি তা নির্বিশেষে। তাহলে ইসরায়েল এর চেয়েও বেশি কিছু করেছে। ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে, এবং তারপর যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা চালাতে বাধ্য করেছে। এবং ইসরায়েল বলেছিল, হ্যাঁ, আমরা করেছি, তারা তা গোপন করেনি। অতীতে তারা হামলা করত এবং কখনো বলতো না যে আমরা করেছি, কিন্তু এখন তারা বলছে আমরা করেছি। তারা বহু ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। তারা ইরানি সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যা করেছে। হ্যাঁ, ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিয়েছিল, এবং আমরা ইরানের প্রশংসা করি এর জন্য। কিন্তু ইসরায়েল বলছে আমরা আবার করব, এবং যুক্তরাষ্ট্র বলছে আমরা আবার করব। সুতরাং ইসরায়েল যা খুশি তাই করছে। কিন্তু অন্য কিছু ঘটেছে, তা হল কাতার, এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে, কাতার কসোভোর মতো, এবং কাতার আশা করবে যে আমরা যদি এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি হোস্ট করি তবে এটি আমাদের কিছু সুরক্ষা প্রদান করবে। এবং কি ঘটল তা হল ইসরায়েল কাতারের উপর হামলা চালিয়েছে, কাতারে ইসলামিক প্রতিরোধের উপর হামলা চালানোর জন্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থামাতে এক আঙুলও তোলেনি। বড় তাৎক্ষণিকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মোবাইল ফোন ছবি তুলতে পারে, এবং ছবিগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, এবং তাই জনমত সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে উঠছে। মারিয়া, এখন সারা বিশ্বে তারা স্লোগান দিচ্ছে, নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে। হ্যাঁ, তাই এখন যা ঘটছে তা হল ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর একটি উন্মুক্ত এবং নগ্ন এজেন্ডা অনুসরণ করছে, এবং পশ্চিমা বিশ্ব এখন ভীত। আমরা যদি কিছু না করি তাহলে আমাদের জনগণ আমাদের সাথে কি করবে, মুখ রক্ষা করার জন্য ক্ষতি নিয়ন্ত্রণ হিসাবে। তাই এখন গাজায় যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়, ব্যক্তিগত ঘটনা নয়, এটি রাষ্ট্র নিজেই ছিল, এবং যতক্ষণ না আপনি নিজেকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করেন আপনি এর অংশ। এটি গণহত্যা।
কিন্তু শ্রেণিৎসায় যা ঘটেছে তা জাতি, সার্বিয়ান জাতি, অর্থোডক্স খ্রিস্টান জাতি, মুসলিমদের নির্মূল করার চেষ্টা করেনি। তাই আমাদের জনগণ কেন এটা বুঝতে পারছে না? তাদের চিন্তাভাবনায় কি ভুল আছে? আমি তাদের কতবার ব্যাখ্যা করব? আপনি যদি বলেন যে শ্রেণিৎসা একটি গণহত্যা ছিল, তাহলে আপনি এই অঞ্চলের সমগ্র অর্থোডক্স খ্রিস্টান জনগণকে দোষারোপ করেন। আচ্ছা, হয়তো কেউ তাদেরকে এই সত্যকে স্বীকার করতে দিচ্ছে না। এবং আমার মনে আছে এরদোগানের কথা, যিনি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী মুসলিম। যেই হোক না কেন তাদের প্রভাবিত করছে। আমার কর্তব্য হল তাদের শিক্ষা দেওয়া। সুতরাং এখন ইসরায়েল কাতারের ওপর হামলা চালানো, আরব বিশ্বের ওপর, কিন্তু এমনকি আঙ্কেল স্যামের ওপরও একটি বার্তা পাঠিয়েছে। এটি ট্রাম্পকে বলেছিল, আমরা এখন এখানকার বস, তুমি আর বস নও। এবং তাই মারিয়া ইসলামিক ধর্মতত্ত্বের দৃষ্টিকোণ থেকে, এবং আমাকে সাবধানে কথা বলতে হবে কারণ আমাদের জনগণ এই ধরনের বিশ্লেষণের সাথে পরিচিত নয়। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটি শেখানো হয় না। এটি তাদের জন্য নতুন জ্ঞান, এবং আমরা কেবল আশা করি এবং প্রার্থনা করি যে এটি অবশ্যই তাদের মধ্যে প্রবেশ করবে। মারিয়া, এখন যা ঘটছে তা হল গাজার ওপর হামলা, নির্লজ্জ গণহত্যা, ইরানের ওপর হামলা, এত মানুষকে হত্যা, পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইত্যাদি। এবং কাতারের ওপর হামলা, এই সবই নিশ্চিত করে যে আমরা এখন প্যাক্স জুডাইকার সূচনা লগ্নে অবস্থান করছি। এটি ছায়ার ৩টি অংশ। তিলকু, এটি কোরআনের আয়াত। যদি আমাকে আরবিতে তেলাওয়াত করার অনুমতি দেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না তিলকু ইলা জিবিলিন। এটি এমন একটি আয়াত যা ব্যাখ্যা করা প্রয়োজন বোঝার জন্য। বাইবেলও ঠিক এমনই। যখন আমরা কোরআন ব্যাখ্যা করি তখন কোনো বক্সিং গ্লাভসের প্রয়োজন হয় না। কেবল আল্লাহই নিশ্চিত করতে পারেন যে একটি ব্যাখ্যা সঠিক। কিন্তু যদি আমি কোরআন ব্যাখ্যা করি এবং আমার ব্যাখ্যা সঠিক হয়, তাহলে মারিয়া, এটাই সত্য। এবং সত্য বিজয়ী হবে। আমি মারা যাব, কিন্তু সত্য বিজয়ী হবে। যদি আমার ব্যাখ্যা ভুল হয়, তবে কালই তা ভুলে যাওয়া নদীতে ভেসে যাবে। তাই আমি বলছি, এটি কোরআনের আমার ব্যাখ্যা যে আমরা এখন ছায়ার ৩য় অংশে অবস্থান করছি, যা এখন শুরু হচ্ছে। প্যাক্স আমেরিকানা অস্তমিত হচ্ছে। ট্রাম্প আমেরিকাকে আবার মহান করতে পারবে না। এবং ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র থেকে ক্ষমতা গ্রহণ করছে। তাহলে বিশ্বের জন্য এর প্রভাব কি? বিশ্বের জন্য এর প্রভাব হল ইসরায়েল কোনো শক্তিকে সহ্য করবে না যা তার পথে বাধা। এবং ইসরায়েল যে প্রথম বাধা অতিক্রম করতে যাচ্ছে তা হল জাতিসংঘ সংস্থা, যা ক্রমবর্ধমানভাবে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং জাতিসংঘ তা আটকাতে পারবে না। এবং তাই আমি প্রস্তাব করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেঙে ফেলার জন্য ইসরায়েল পরিকল্পনা করতে যাচ্ছে, জাতিসংঘকে ভেঙে ফেলার জন্য। এবং একটি সহজ, আপনাকে যা করতে হবে তা হল তহবিল প্রত্যাহার করা, এবং জাতিসংঘ ভেঙে যাবে। এটি আমার জন্য প্রথম প্রভাব, প্যাক্স জুডাইকার উত্থানের। এবং আমি এখন বলকানের তরুণদেরকে বলছি, আপনার চিন্তাগুলো ব্যবহার করুন। বয়োজ্যেষ্ঠরা কখনো কখনো চিন্তা করে না, কিন্তু তরুণরা, আপনার চিন্তাগুলোকে কাজে লাগান। এই শহরটি কোনটি? যখন তাদের সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারা বিশ্বের ক্ষমতা গ্রহণ করেছিল, তখন তারা তাদের ক্ষমতাকে দমন করার জন্য ব্যবহার করেছিল। তারা দুর্নীতিগ্রস্ত এবং মন্দ লোক। তারা যা কিছু স্পর্শ করে তাকে মন্দ, জঘন্য জিনিসে রূপান্তরিত করে। এই গগ ও মাগগ তখন এই লোকদেরকে সেই শহরে ফিরিয়ে আনবে ২০০০ বছর পর তাদের বিতাড়িত হওয়ার পর, এবং জেরুজালেমে ফিরে আসার জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে কে তাদের ফিরিয়ে আনল? কে ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনল এবং এটিকে তাদের নিজেদের হিসেবে দাবি করল? কুরআন কি মানব ইতিহাসের এই সবচেয়ে অসাধারণ ঘটনা সম্পর্কে নীরব, নাকি আপনি কুরআন অধ্যয়ন করছেন না? কুরআন নীরব নয়। কুরআন বলছে যে যারা ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে এনেছে এবং এটিকে তাদের নিজেদের হিসেবে দাবি করেছে, তাদের উচিত নয় যারা দাজ্জালের সাথে জোটবদ্ধ হয়েছে। এবং শীঘ্রই তাদের মসিহ আসবে এবং জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এটি মসিহ নয়, এটি দাজ্জাল। হ্যাঁ, এবং এটাই আসলে আমার পরবর্তী প্রশ্ন ছিল, কারণ নেতানিয়াহু এটি আমেরিকার সাথে জোটবদ্ধ হয়ে করছেন। অবশ্যই আপনি নিখুঁত লাল বাছুলির বিখ্যাত গল্পটি জানেন, যা আল আকসা মসজিদে উৎসর্গ করার জন্য প্রজনন করা হয়েছে। এই গরুটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজনন করা হয়েছে, টেক্সাসে একটি ইভাঞ্জেলিক্যাল খামারে। এবং এই আগস্টে মাসের শুরুতে তারা একটি মহড়া দিয়েছে, নিখুঁত লাল বাছুর পোড়ানোর একটি মহড়া।
একই মাসে আমাদের স্মোট্রিচ বা ইসরায়েলি সরকারের অন্য কোনো লোক ছিল যিনি আল আকসাতে নামাজ পড়তে গিয়েছিলেন, যদিও ইহুদিদের জন্য এটি নিষিদ্ধ। এবং আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তারা কি আল আকসাতে বোমা ফেলবে, কারণ তাদের আর্মাগেডন আনার পরিকল্পনা রয়েছে। কারণ মনে হচ্ছে তারা সেই পথেই যাচ্ছে। প্রিয় শেখ, এই সাক্ষাৎকারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা ছিল আনন্দের। মারিয়া, আপনাকে স্বাগত, ধন্যবাদ, এবং আশা করি শীঘ্রই বেলগ্রেডে আবার দেখা হবে। আমি খুবই খুশি হব। ধন্যবাদ, বিদায়।